আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। পিছিয়ে পড়া শ্রেণীগুলির মধ্যে যারা আরও বেশি প্রান্তিক তাদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্যগুলি তপশিলি জাতি উপজাতিদের মধ্যে উপগোষ্ঠী তৈরি করতে পারবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ 6-1 সংখ্যাগরিষ্ঠতায় জানিয়েছেন পৃথক সংরক্ষণ দেবার জন্য তপশিলি জাতি ও উপজাতিগুলির উপগোষ্ঠীগত বিভাজন অনুমোদনযোগ্য। এই রায়ের সঙ্গে সহমত হননি বিচারপতি বেলা M ত্রিবেদী। তপশিলিভুক্ত শ্রেণীগুলির মধ্যে সংরক্ষণের উদ্দেশ্যে উপগোষ্ঠী তৈরির কোনো ক্ষমতা রাজ্য সরকারগুলি নেই বলে শীর্ষ আদালতের 2004-এর রায় বেঞ্চ আজ খারিজ করে দেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সংরক্ষণ গুণমানের বিরুদ্ধে নয়, পদ্ধতিগত যে বৈষম্যের মুখোমুখি হন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ তাতে উন্নতি সিঁড়ি বেয়ে বেশিরভাগ সময়ই তারা ওপরে উঠতে পারেন না। অনগ্রসর শ্রেণীর মধ্যে উপগোষ্ঠীগত বিভাজন সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী নয় বলেও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, রাজ্যগুলি এক্ষেত্রে ইচ্ছে মতো অথবা রাজনৈতিক তাগিদে কোনো কাজ করতে পারবে না, তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারবে বিচার বিভাগ। অন্যদিকে এই রায়ের সঙ্গে ভিন্ন মত ব্যক্ত করে বিচারপতি বেলা M ত্রিবেদী বলেন, SC/STদের মধ্যে রাজ্যগুলির উপগোষ্ঠী তৈরি করা সংবিধানের 341 নম্বর ধারার পরিপন্থী। এই ধারায় রাষ্ট্রপতিকেই তপশিলি জাতি উপজাতিদের তালিকা তৈরির অধিকার দেওয়া হয়েছে। এই রায় দেবার সময় সুপ্রিম কোর্ট তপশিলি জাতিদের মধ্যে ক্রিমি লেয়ার বা সম্পন্ন অংশকে সংরক্ষণের সুবিধার আওতা থেকে বাদ দেবার প্রয়োজনের কথা বলেন। বর্তমানে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রেই কেবল সম্পন্ন অংশকে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়ে থাকে। বিচারপতি BR গাভাই তাঁর রায়ে বলেন, রাজ্যগুলিকে SC/STর মধ্যে এই সম্পন্ন অংশ চিহ্নিত করার নীতি তৈরি করতেই হবে। রেশন দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তলবে আজ সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নূর। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের এই দুই আত্মীয় এবং জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি, ফ্ল্যাট, চালকল সহ 10টি জায়গায় ইডি মঙ্গলবার ভোর থেকে তল্লাশি চালায়। আব্দুল বারিকের ফ্ল্যাট থেকে 20 লক্ষ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়। আব্দুল ঘনিষ্ঠ আলিফের ভাই আনিসুরের বাড়ি থেকে 11 লক্ষ এবং রাইস মিল থেকে পাওয়া যায় 14 লক্ষ টাকা। সব মিলিয়ে উদ্ধার হয়েছে 45 লক্ষ টাকা, 16টি মোবাইল। হদিশ মেলে 22টি সম্পত্তির। সিগন্যালিংয়ের সমস্যার জেরে পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখায় আজ সকালে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য নিত্যযাত্রী। সকাল 7:30টার পর বনগাঁ স্টেশন থেকে শিয়ালদামুখী ট্রেন ছাড়তে পারেনি কয়েক ঘন্টা। এর ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। আপাতত সমস্যার সমাধান হলেও ধীর গতিতে ট্রেন চলছে বলে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনি এবং রবিবারও অনেক জায়গায় বৃষ্টি হবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 4 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ক্যানিং ও বারুইপুর এলাকায় রাতভর বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ধমান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় এখনো পর্যন্ত 21 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার 12 জনের রক্তে ডেঙ্গুর জীবাণু মেলে। গতকাল 17 জনের রক্ত পরীক্ষা করা হলে 9 জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এলাকায় শিবির করে রক্ত পরীক্ষা করা হচ্ছে। জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, মশা নিধনে এই ওয়ার্ডে আজ বিকেল থেকেই ফগিং করা হবে। জ্বর হলেই রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন তিনি। মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে শহরের 35টি ওয়ার্ডকে 2টি ভাগে ভাগ করে দুদিনে সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শিবির করা হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এখনো পর্যন্ত জেলায় প্রায় 100 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে খবর। তবে গতবারের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো বলে দাবি করেছেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক। শহরে দ্বিতীয় পর্যায়ে হকার সমীক্ষা শুরু করেছে কলকাতা পুরসভা। প্রথম পর্যায়ে 30 জুলাই পর্যন্ত 11,597 জন হকারের নাম নথিভুক্ত হয়। শহরের প্রতিটি রাস্তা ধরে এই সমীক্ষা চালানো হচ্ছে। কোন ওয়ার্ডে কত সংখ্যক হকার কি ধরনের ব্যবসা করছেন তার পূর্ণাঙ্গ তথ্য এই সমীক্ষা থেকে উঠে আসবে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরসভা সমীক্ষার কাজ চালাচ্ছে। এই কাজ শেষ হবার পর কলকাতা পুরসভার
টাউন ভেন্ডিং কমিটি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঠিত 5 সদস্যের কমিটি শহরে হকার সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে বলে খবর। স্থানীয় সংবাদ শেষ হলো।